অরণ্য ডাকে ওই যাই, হেইডি হাইডি হাই। সিংহের নখে ধার, সিংহের দাঁতে ধার, চোখে তার মৃত্যুর রোশনাই। বনপথ বিভীষিকা বিঘ্ন, আমাদেরও বল্লম তীক্ষ্ণ। কাপুরুষ সিংহ তো মারতেই জানে শুধু, আমরা যে মরতেও চাই। হেইডি হাইডি হাই। প্রেমেন্দ্র মিত্রের এই কবিতায় আফ্রিকার যে কালো মানুষের কথা বলা হয়েছে, তারা ভরাট করা সমুদ্র আর উচ্ছেদ করা অরণ্যের জগতে গড়ে তোলা কৃমিকীটের সভ্যতার মানুষ নয়। তারা জানে কচ্ছপের মতো স্তিমিত দীর্ঘ পরমায়ু লালন করার চেয়ে বল্লম হাতে সিংহের সাথে লড়ে মৃত্যুবরণ করা অনেক সম্মানের। আর সেই ভয়ঙ্কর সুন্দর অরণ্য সংকুল মহাদেশের কিংবদন্তি লড়াকু সৈনিক নেলসন ম্যান্ডেলা। পুরোটা শৈশব কাটিয়েছেন উপজাতীয় পরিবেশে। আদিবাসী পোশাক পরে শিশু ম্যান্ডেলা ছুটে গেছেন ঝর্ণার জলে সাঁতার কাটতে। মাতা আফ্রিকার স্নেহপূর্ণ প্রকৃতি তাকে শিখিয়েছিল কি করে এক লাফে বুনো ঘোড়ার পিঠে চড়ে তাকে বশ মানাতে হয়, কি করে গাভীর ওলানে মুখ দিয়ে কবষ্ণ পীযূষ ধারা পান করতে হয়, কি করে উড়ন্ত পাখিকে তীর ধনুকের এক নিশানায় মাটিতে ফেলে দিতে হয়, আর কি করে ফাঁদ পেতে বুনো শুয়োর ধরে আগুনে ঝলসে খেতে হয়। এ এক অন্য জীবন, যার পূর্বপুরুষদের কেউ কোনোদিন স্কুলের চৌকাঠ মাড়ায়নি। হ্যাঁ, উপজাতীয় গোলপাতার কুঁড়ে ঘরে কাঁচা গোবরে লেপা মাটির মেঝেতে যার জন্ম, সেই নেলসন ম্যান্ডেলা ছিলেন পৃথিবীর বিস্ময়। নমস্কার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে এই ভালো লাগা গল্প চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের শোনাবো দক্ষিণ আফ্রিকার সেই বিস্ময়কর ব্যক্তিত্ব নেলসন ম্যান্ডেলার কথা। তবে তার আগে যাদের দয়ায় আপনারা এমন সহজবোধ্য বাংলা অনুবাদে গল্পটি পাচ্ছেন, তাদের জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তারা হলেন সারফুদ্দিন আহমেদ, অমর ফারুক এবং মনির হোসেন পিন্টু। তো চলুন শোনা যাক আজকের গল্প। প্রথমেই জানিয়ে রাখি, এটি নিছক একটি আত্মজীবনী নয়, এটি দক্ষিণ আফ্রিকার এক বহুরৈখিক ইতিহাস। দক্ষিণ আফ্রিকাকে জানতে হলে এ বই অবশ্য পাঠ্য। এখানে শ্বেতাঙ্গদের নিপীড়ন, কৃষ্ণাঙ্গদের মানবেতর জীবন, তৎকালীন রাজনীতি, সহিংসতা, গেরিলা যুদ্ধ, নেলসন ম্যান্ডেলার স্বাধীনতা সংগ্রাম চমৎকারভাবে ফুটে উঠেছে এই আত্মজীবনীতে। উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে তার বেড়ে ওঠা থেকে শুরু করে রাজনীতি, গেরিলা যুদ্ধ, গ্রেপ্তার, নেলসন ম্যান্ডেলার পারিবারিক ও জেল জীবন। ম্যান্ডেলা প্রায় ২৭ বছর জেল খেটেছিলেন। এর মধ্যে ২ দশকের বেশি কাল তিনি বন্দী ছিলেন রোবেন দ্বীপে। তার সেই সুদীর্ঘ সংগ্রামী ও বন্দী জীবনের বিবরণ আমরা একে একে জানতে পারব। তো চলুন প্রথমেই শোনা যাক নেলসন ম্যান্ডেলার গ্রাম্য কথা। গল্প পাঠে আমি পবিত্র। প্রথম অধ্যায়। থেম্বু রাজপ্রাসাদ আর শক্তিশালী একটা সংবিধানের সঙ্গে জীবনের অধিকাংশ সময় কাটিয়ে আমার শ্রদ্ধেয় পিতৃদেব আমাকে আমার জন্মের পর একটা দশাসই নাম ছাড়া আর তেমন কিছুই দিয়ে যেতে পারেননি। তার দেওয়া নামটাও ছিল বেশ মজার, রলিল লাহলা।
ঝোসা সম্প্রদায়ের স্থানীয় ভাষায় এই রলি লাহলার আক্ষরিক অর্থ হল কোনো একটা গাছের ডাল ধরে ঝুলে পড়া। কিন্তু ঝোসা সম্প্রদায়ের যে সম্প্রদায়ে আমার জন্ম, সোজাসাপটা কথ্য ভাষায় সাধারণত এই রলি লাহলা বলতে যা বোঝায় তা হলো ঝামেলাবাজ। নাম যে মানুষের চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে বা ভবিষ্যৎ কর্মপন্থা নির্দেশ করে, এমন কথায় কোনোদিনই আমার বিশ্বাস নেই। আমার বাবা এই নাম দিয়ে আমার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বলতর করে দিয়েছেন, এমন উদ্ভট কথাও আমি বিশ্বাস করি না। কিন্তু বড় হওয়ার পর জীবনে আমি এতবার ঝক্কি ঝামেলা ও বিপদাপদের মুখে পড়েছি এবং ঝামেলা সৃষ্টির কারণ হয়েছি যে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এর জন্য বাবার দেওয়া এই নামকেই দায়ী করে এসেছে। এখন আমাকে সবাই যে ইংরেজি ও খ্রিস্টান নামে ডাকে, স্কুলে ভর্তি হওয়ার আগে সেটার অস্তিত্ব ছিল না। কিন্তু স্কুলের নাম নিয়েই আমি বাকি জীবনের পথে উঠে এসেছি। ট্রান্সকেইর রাজধানী ও জেলা শহর ওমতাতার একটি বিখ্যাত নদী এমবাসে। এর পাশেই রয়েছে এমভেজো নামের একটি ছোট্ট গ্রাম। 1918 সালের 18 জুলাই এ হাবাতে অজ গ্রামেই আমার জন্ম। যে বছর আমার জন্ম সে বছর 3টি স্মরণীয় ঘটনা ঘটে। প্রথমত, সে বছর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। দ্বিতীয়ত, সে বছর বিশ্বব্যাপী ইনফ্লুয়েঞ্জা মহামারী আকারে সারা পৃথিবীতে ছড়িয়ে লাখো লাখো লোক মারা পড়ে। আর তৃতীয় ঘটনাটি হল দক্ষিণ আফ্রিকার মানুষের দুর্বিষহ ও মানবেতর জীবনের আসল অবস্থা তুলে ধরার জন্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের একটি প্রতিনিধি দল ভার্সাইলেস শান্তি সম্মেলনে যোগ দিতে আসে। আমার জন্মস্থান এমভেজো গ্রামটি সে সময় ছিল সভ্য দুনিয়ার জীবনযাত্রা থেকে বহু দূরবর্তী। বিশ্বে যত বড় ঘটনাই ঘটুক, সে খবর সেখানে পৌঁছত না। শত শত বছর আগে মানুষ যেভাবে সাদামাটা ট্যাবু টোটেমের জীবনযাপন করত, এখানে ছিল প্রায় সেরকম জীবন ব্যবস্থা। কেপটাউনের 800 মাইল পূর্বে আর দক্ষিণ জোহান্সবার্গের প্রায় 550 মাইল দক্ষিণে ট্রান্সকেইর অবস্থান। এর এক পাশে কেই নদী, আর এক পাশে নাটাল সীমান্ত। উত্তরে ড্রাকেন্সবার্গ পর্বতমালা আর পূর্বে ভারত মহাসাগরের সুনীল জলরাশি। অপূর্ব সুন্দর এই ট্রান্সকেই রাজ্য ঢেউ খেলানো পাহাড় শ্রেণী, উর্বর উপত্যকা আর অগণিত ছোট বড় নদী এ রাজ্যকে চিরযৌবনা করে রেখেছে। শীতকালেও এখানকার সবুজ সম্ভার বিন্দুমাত্র ম্লান হয় না। দক্ষিণ আফ্রিকার অন্যতম সীমান্ত রাজ্য হিসাবে পরিচিত ট্রান্সকেই আয়তনে প্রায় সুইজারল্যান্ডের সমান। বিশাল দেশের জনসংখ্যা মাত্র 35 লাখ। এদের বেশিরভাগই ঝোসা সম্প্রদায়ের। এছাড়া কিছু বাসখ ও শ্বেতাঙ্গ সম্প্রদায়ের লোকও আছে। থেম্বু জনসাধারণের আদি মাতৃভূমি এটা। থেম্বুরা ঝোসা সম্প্রদায়ের অংশ। অর্থাৎ আমি যে সম্প্রদায়ের লোক। আমার বাবা গাডলা হেনরি এম ফেকানিস হওয়া উত্তরাধিকার সূত্র ও সাংস্কৃতিক দিক উভয় দিক থেকেই গোত্র প্রধানের দায়িত্ব পেয়েছিলেন। আদিবাসী থেম্বু জনগোষ্ঠীর রাজা বাবাকে এমভেজোর প্রধান হিসাবে নিয়োগ করেছিলেন। অবশ্য থেম্বু রাজ্যে একেবারে সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন তা নয়। ওই এলাকা ছিল ব্রিটিশদের শাসনাধীন। তবে ব্রিটিশ সরকার থেম্বু রাজের ওই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছিলেন। তাদের ভাষায় এমভেজো গ্রামের স্থানীয় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বাবাকে দেওয়া হয়েছিল।
সরকারের নিয়োগপ্রাপ্ত গ্রাম প্রধান হিসাবে সম্প্রদায়ের ভালো মন্দ দেখা, কলহ বিবাদ মেটানোর সমস্ত দায় দায়িত্ব ছিল তার উপর। গোত্র প্রধানের ক্ষমতা অনেক বেশি থাকার কথা থাকলেও অসহিষ্ণু শ্বেতাঙ্গ সরকারের নিয়ন্ত্রণ থাকায় তিনি খুব একটা স্বাধীন ছিলেন না। সে সময়ে যিনি থেম্বুরাজ ছিলেন তার ২০ প্রজন্ম আগেকার এক পূর্বপুরুষ এই উপজাতির পত্তন করেন। কথিত আছে থেম্বুরা নাকি বহুকাল আগে ড্রাকেন্সবার্গ পাহাড়ের ঢালে বাস করত। ৬ষ্ঠ শতকে এরা উপকূলীয় এলাকায় নেমে আসে, আর এখানে এসে তারা স্থানীয় ঝোসা সম্প্রদায়কে শাসন করা শুরু করে। ঝোসাদের পূর্বপুরুষরা ছিলেন এনগুনি সম্প্রদায়ভুক্ত। একাদশ শতক পর্যন্ত এরা দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পূর্বাঞ্চলীয় অপেক্ষাকৃত উষ্ণ এলাকায় মাছ ধরে ও বন্য প্রাণী শিকার করে জীবিকা নির্বাহ করত। এই এনগুনি জাতি আসলে দুই ভাগে বিভক্ত: উত্তরাঞ্চলীয় গ্রুপ ও দক্ষিণাঞ্চলীয় গ্রুপ। উত্তরাঞ্চলীয় গ্রুপের মধ্যে পড়েছে জুলু ও সোয়াজি সম্প্রদায়ের লোক, আর দক্ষিণ গ্রুপে পড়েছে অ্যামাবাকা, অ্যাম্বম ভামনা, অ্যামা কালেকা, অ্যামাম কেনগু, অ্যামাম পোভামাইজ, অ্যামাম পন্ডো, অ্যাবেস বোজো ও অ্যাবে থেম্বু। এসব গোত্র মিলে ঝোসা জাতি গঠিত। শিক্ষা দীক্ষা ও আইন কানুনে পারদর্শিতা ও স্বকীয় ভাষাভিত্তিক জ্ঞানার্জনের জন্য ঝোসারা বরাবরই এগিয়ে। এ নিয়ে তাদের গর্বেরও শেষ নেই। খুব ভারসাম্য ও সামঞ্জস্যতা মেনে ঝোসা সমাজে পরিচালিত হয়। এখানে প্রত্যেক লোকই তার নিজস্ব গোত্র পরিচয় ও অবস্থান সম্পর্কে সচেতন। প্রত্যেক ঝোসা তার পূর্বপুরুষদের নাম ও ইতিহাস ঠিক ঠিক বলে দিতে পারে। প্রত্যেক ঝোসা কোনো না কোনো গোষ্ঠী বা সংগঠনের সদস্য। 18 শতকে ট্রান্সকেই শাসন করতেন যে থেম্বুরাজ, তার নাম মাদিবা। এই মাদিবার নামে একটি গোত্রের নামকরণ হয়, আর আমি ছিলাম সেই মাদিবা গোত্রের সদস্য। সম্মানসূচক উপাধি হিসাবে এখনো আমার সম্প্রদায়ের লোক আমাকে মাদিবা বলে ডাকে। এ অঞ্চলে যে কয়জন প্রতাপশালী রাজা ছিলেন তাদের মধ্যে এনকু বেনকুকা ছিলেন অন্যতম। তিনি থেম্বু উপজাতিকে সুসংহত করেছিলেন। 1832 সালে এনকু বেনকুকা মারা যান। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধান দুই রাজকীয় বাড়ির কন্যাদের তিনি বিয়ে করেন। দুই রাজবাড়ির একটি হল গ্রেট হাউস। এই বাড়ির কন্যার গর্ভে জন্ম নেওয়া সন্তানেরই রাজা হবার অধিকার ছিল। এটাকে অনেকে রাইট হ্যান্ড হাউস বলে ডাকে, আর অন্য বাড়িটার নাম হলো এক্সিবা। এটা গ্রেট হাউস থেকে অপেক্ষাকৃত ছোট বলে এটাকে বলা হতো লেফট হ্যান্ড হাউস। এক্সিবা বা লেফট হ্যান্ড হাউসের রানীর গর্ভে জন্ম নেওয়া সন্তান সন্ততির গোত্র প্রধান হবার অধিকার ছিল না। তবে হ্যাঁ, স্থানীয় বিচার সালিসিতে এদের প্রাধান্য থাকত। আমার বাবার দেহ ছিল সৌষ্ঠব এবং মাঝারি গড়নের। স্লিম ফিগারের মানুষ ছিলেন তিনি। গায়ের রং ছিল ঘোর কৃষ্ণ বর্ণের। সম্ভবত তার চেহারা ও শারীরিক গঠনের সঙ্গে আমার প্রচুর মিল রয়েছে। তার কপালের উপরে একগাছা চুল পেকে সাদা হয়ে গিয়েছিল। মনে পড়ে, ছেলেবেলায় তার চুলের মতো রং বানানোর জন্য আমি মাঝে মাঝে আমার কপালের উপরের দিককার চুলে সাদা ছাই মাখাতাম। ছেলে মেয়ে শাসন করার ক্ষেত্রে বাবা ছিলেন ভীষণ কঠোর। ডিসিপ্লিন ভাঙলে এমন কঠিন শাস্তি দিতেন যে আমরা ভয়ে তটস্থ হয়ে থাকতাম। 20 শতকের গোড়ার দিকে দালিন দিয়েবো
এবং পরবর্তীতে তার ছেলে সাবাতার শাসন আমলে আমার বাবাকেই থেম্বুল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে ভাবা হতো। সরকারিভাবে তাকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা না দেওয়া হলেও তার দায়িত্ব ও কাজকর্ম পরিচালনার যে ধরন ছিল তার সঙ্গে আধুনিক আমলের প্রধানমন্ত্রীর পদটি খুব একটা অমিল নেই। রাজা দালিনদিয়েব ও তার ছেলে সাবাতা দুজনের সবচেয়ে ঘনিষ্ঠ পরামর্শক ছিলেন আমার বাবা। আর সেই সূত্রে তারা যখন কোথাও ভ্রমণে যেতেন অথবা ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতেন, তখন তাদের পাশে আমার বাবাকে দেখা যেত। তিনি ছিলেন সর্বজন স্বীকৃত একজন দায়িত্বশীল ঝোসা ইতিহাসবিদ। অনেকটা সেই কারণে তাকে সবাই উপদেষ্টা হিসাবে মান্য করত। তবে আমার নিজের ক্ষেত্রে বলতে পারি, ইতিহাস বিষয়টি খুব ছেলেবেলায় আমাকে আকর্ষণ করেছিল, আর এর নেপথ্যে প্রধান উৎসাহদাতা ছিলেন আমার বাবা। আমার বাবা লিখতে বা পড়তে পারতেন না, কিন্তু অসাধারণ বাচন ভঙ্গি ছিল তার। বাবা যখন কোনো বিষয়ের উপর বক্তৃতা করতেন তখন দর্শক শ্রোতা যেন মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতে বাধ্য হতো। তিনি বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কাছে একজন শিক্ষক হিসাবে আবির্ভূত হতেন। মজার ব্যাপার হলো, বড় হয়ে জেনেছি বাবা শুধু রাজপরিবারের উপদেষ্টাই ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের কিংমেকার। 1920 সালে জঙ্গি লিজবির মৃত্যুর পর তার প্রথম স্ত্রীর ছেলে সাবাতাকে রাজার আসনে বসানো হয়। আর এ সময় সাবাতা ছিলেন একেবারেই নাবালক। অনেকে নাবালক সাবাতাকে রাজার আসনে বসানোর ব্যাপারে আপত্তি তুলেছিলেন, কেননা তাদের যুক্তি ছিল সাবাতার চেয়ে বয়সে অনেক বড় তার কয়েকজন চাচাতো ভাই ছিল। তারা তাদের কোনো একজনকে ক্ষমতায় বসানোর প্রস্তাব করেছিল, কিন্তু আমার বাবা তাদের বোঝালেন এই বলে যে সাবাতা বয়সে ছোট হলেও লেখাপড়ায় সেই সবার চেয়ে এগিয়ে। তিনি বলতেন তার বিশ্বাস যুবরাজ সাবাতা দায়িত্বশীলভাবেই কাজকর্ম পরিচালনা করতে পারবে। রাজভবনে আমার বাবার মতো আরো বেশ কিছু বর্ষীয়ান প্রভাবশালী লোক ছিলেন যারা শিক্ষা দীক্ষাকে খুব গুরুত্ব দিতেন। তারা বাবার কথায় সমর্থন দিলেন। অনেকে বিরোধিতা করলেও শেষ পর্যন্ত তারা আমার বাবার যুক্তির সামনে দাঁড়াতে পারেননি। আমার বাবা মোট 4টি বিয়ে করেছিলেন। তার 4 স্ত্রীর মধ্যে তৃতীয় জনের নাম নোসেক্যানি ফ্যানি। ঝোসা উপজাতির অ্যামাম পেম্ভু গোত্রের প্রভাবশালী ব্যক্তি এনকেদামার কন্যা ছিলেন তিনি। তিনি ছিলেন রাইট হ্যান্ড হাউসের কন্যা। এই নোসেক্যানি ফ্যানি হলেন আমার গর্ভধারিণী মা। এই 4 স্ত্রীর প্রত্যেকের আলাদা আলাদা ক্র্যালে বাস করতেন। উপজাতীয় লোকেরা স্থানীয় গাছ লতা ও গোলপাতা দিয়ে কুঁড়ে ঘর বানায়, তাকেই ঝোসারা ক্রাল বলে। এক স্ত্রীর ক্রাল থেকে অন্য স্ত্রীটার দূরত্ব ছিল কয়েক মাইল। বাবা স্ত্রীদের ভরণ পোষণ দিতেন আর পালাক্রমে তাদের ক্রালে গিয়ে স্ত্রীদের সঙ্গে দেখা করতেন। এর মাধ্যমেই তিনি যতগুলো বাচ্চা কাচ্চার জন্ম দিয়েছিলেন তার সংখ্যাও নেহাত কম নয়। 4 স্ত্রীর ঘরে তার ঔরসে মোট 13 জন সন্তানের জন্ম হয়। এদের মধ্যে 9 জন মেয়ে ও 4 জন ছেলে। রাইট হ্যান্ড হাউসে আমি বড় সন্তান, তবে আমার অন্য 4 জন সৎ ভাইয়ের চেয়ে আমি বয়সে ছোট। আমার 3 বোনের মধ্যে বালিবি সবার বড়, তারপর নোতানকু এবং সবচেয়ে ছোট বোনের নাম মাখুৎসাওয়ানা। এম লাহ লাওয়া আমার পিতার জ্যেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও তার নেতৃত্বের উত্তরাধিকারী ছিলেন দালিককেলি।
কারণ তিনি গ্রেট হাউসের মায়ের গর্ভজাত সন্তান ছিলেন। অবশ্য 1930 সালের প্রথম দিকে দালিককিলি নামের আমার ওই ভাইটা মারা যায়। বর্তমানে আমি বাদে আমার পিতার কোনো পুত্র সন্তানই আর জীবিত নেই। মৃত ভাইদের সবাই আমার চেয়ে শুধু বয়সেই বড় ছিলেন না, যশ সম্মানের দিক থেকেও তারা আমার চেয়ে এগিয়ে ছিলেন। আমার জন্মানোর কিছুদিনের মধ্যেই বাবা সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। তার আরেকটি দোষ আমি উত্তরাধিকার সূত্রে অর্জন করেছিলাম, সেটা হলো অবাধ্যতা। বাবার মতো আমিও সারা জীবন নতি স্বীকারকে ঘৃণা করে এসেছি। নিজের বিদ্রোহী মনোভাব ও উচ্চ ব্যক্তিত্ব বোধ নিয়ে বাবা চিরকাল গর্ব করেছেন। আমি তার সেই অহংবোধকে আজও সম্মান করি। বাবা এমভেজো গোত্রের প্রধান হওয়ায় স্থানীয় বিচার সালিসি তাকেই করতে হতো। থেম্বুরাজ ও ব্রিটিশ সরকার উভয়ের কাছে তার জবাবদিহিও করতে হতো। একবার একজন স্থানীয় কৃষকের একটি ষাঁড় হারিয়ে যাওয়ায় তার প্রতিবেশীর সঙ্গে তার বিবাদ বাধে। এখন লোকটি বাবার কাছে না এসে বিচারের জন্য সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে যায়। যেহেতু ঘটনাটি ঘটেছে বাবার নিয়ন্ত্রণাধীন এলাকায়, সেহেতু ঘটনার তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট বাবাকে তার অফিসে হাজির হওয়ার জন্য নির্দেশ পাঠায়। নির্দেশপত্র পেয়ে বাবার তরফ থেকে ম্যাজিস্ট্রেটকে একটি মেসেজ পাঠানো হয়। তাতে বলা হয়েছিল মাত্র দুটো শব্দ, আন্দিজি এন্দি সাকওয়ালা। ঝোসা ভাষায় এই মেসেজটির অর্থ হলো আমি যাব না। এখন সে আমলে ম্যাজিস্ট্রেটের নির্দেশ অমান্য করার সাহস কারো ছিল না। বাবা যেটা করলেন তা ছিল ভয়ানক অবাধ্যতা ও বিদ্রোহাত্মক কাজ। তবে বাবার এই আত্মবিশ্বাস ছিল যে তিনি কোনো অন্যায় কাজ করেননি। আইনত ওই ম্যাজিস্ট্রেট তাকে কোনো শাস্তি দিতে পারেন না বলেই তার বিশ্বাস ছিল। কেননা তিনি ভালো করেই জানতেন যে উপজাতীয়দের গোত্রীয় সমস্যা ব্রিটিশ রাজের আইনে নয়, থেম্বু সমাজের আভ্যন্তরীণ আইনে ফয়সালা করা হয়। তিনি যা করেছেন তা কোনো ব্যক্তিগত ঔদ্ধত্যের কারণে করেননি, করেছেন আদর্শগত কারণে। ম্যাজিস্ট্রেট তার নামে তলবনামা পাঠানোয় তিনি যাবেন না ঘোষণা দিয়ে ওই ম্যাজিস্ট্রেটের অধিকারের সীমাকে মনে করিয়ে দেন। এখন বাবার মেসেজ পাওয়া মাত্র ম্যাজিস্ট্রেট যথারীতি রেগে আগুন হলেন এবং বাবার বিরুদ্ধে সরকারি কাজে অসহযোগিতার অভিযোগ আনলেন। সে সময় স্থানীয় উপজাতি বা কৃষ্ণাঙ্গদের অপরাধের অভিযোগ সত্য না মিথ্যা তা খুব একটা তদন্ত করে দেখা হতো না। ওসব ছিল শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত। ফলে ম্যাজিস্ট্রেটের এক রায়েই বাবাকে গোত্র প্রধানের পদ থেকে বরখাস্ত করা হলো। আর এর মধ্য দিয়ে ম্যান্ডেলা পরিবারের গোত্র প্রধানের ধারাবাহিকতার অবসান হয়। যদিও সেই সময় আমার ভালো মন্দ বোঝার মতো বয়স হয়নি, তথাপি এ ঘটনা আমাকেও সংকটের মুখে ফেলেছিল। সেই সময়ের জীবনযাত্রার মান অনুযায়ী আমার বাবা সমাজে একজন ধনবান এবং প্রভাবশালী লোক ছিলেন। কিন্তু ম্যাজিস্ট্রেটের ওই হুকুমে বাবা হঠাৎ করেই তার উজ্জ্বল ভবিষ্যৎ আর পদবি দুই হারালেন। সেই সাথে বেহাত হয়ে গেল অসংখ্য গবাদি পশু, বহু জমি জমা আর খাজনার অর্থ। এই বিপর্যয়ের মুখে আমার মা আমাকে নিয়ে এমভেজোর উত্তরে অবস্থিত কোনো গ্রামে চলে আসতে বাধ্য হয়। তার কিছু বন্ধু বান্ধব ও আত্মীয় তাকে সেখানে বসবাসের জন্য সহযোগিতা করেছিল। এমভেজোতে যেরকম অভাবমুক্ত জৌলুস নিয়ে মা বাস করছিলেন, কিন্তু এখানে ঠিক ততটা না হলেও এই কোনো গ্রামেই আমার শৈশবের সবচেয়ে মধুর দিনগুলো কেটেছে।
এখান থেকেই আমি স্মৃতিচারণের মাধ্যমে তুলে এনেছি আমার শৈশবের বহু বহু মুক্ত মাণিক্য। দ্বিতীয় অধ্যায়। নদীর মতো আঁকা বাঁকা সবুজ ঘাসে মড়ানো এক উপত্যকায় ছিল আমার শৈশবের গ্রাম কুমু। দুপাশে উঁচু উঁচু পাহাড়, ঘন সবুজ বৃক্ষে ঢাকা পাহাড়। এ গ্রামে সব মিলিয়ে মাত্র কয়েকশো মানুষ বাস করত। এরা সবাই থাকত উপজাতীয় কায়দায় বানানো কুঁড়ে ঘরে, প্রায় গোলাকৃতির কুঁড়ে ঘর। ঘরের মাঝখানে লম্বা একটা কাঠের থাম পুঁতে সেটাকে কেন্দ্র করে বৃত্তাকৃতির শনের চাল বসানো হতো। গম্বুজের মতো শনের চালের নিচে ঘরের দেওয়াল বানানো হতো মাটি দিয়ে। পুরো মাটির দেওয়াল বিশিষ্ট ওই ঘরের মেঝেতে যে মাটি ব্যবহার করা হতো তা একেবারে সাধারণ মাটি নয়। বিশেষ এক ধরনের পিঁপড়ের বাসা ভেঙে ওই গুঁড়ি গুঁড়ি মাটি এনে তার সঙ্গে পিঁপড়ে পিষে মণ্ড বানানো হতো। সেই প্রক্রিয়াজাত মাটি দিয়ে বানানো হতো মেঝে। এসব ঘরের মেঝে নিয়মিত কাঁচা গোবর দিয়ে লেপা হতো। রান্নার সময়ে ঘরের চাল ভেদ করে ধোঁয়ার কুণ্ডলি উড়ে যেত। এসব ঘরে ঢোকবার জন্য একটি মাত্র ছোট্ট দরজা ছিল। একজন মানুষ কোনো রকমে মাথা নুইয়ে সে ঘরে ঢুকতে পারত। শস্য ক্ষেত থেকে কিছুটা দূরবর্তী আবাসিক এলাকায় বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কুঁড়েগুলো তৈরি করা হতো। এক একটা গ্রুপে 10-15টা বা তারও বেশি ঘর ছিল। আমার সময়ে ওই গ্রামে রাস্তাঘাট বলতে যা বোঝায় তার কিছুই ছিল না। পদপিষ্ট ঘাসের আলপথ মাড়িয়ে সবাই যাওয়া আসা করত। এ গাঁয়ের মহিলা আর শিশুরা পোড়া লাল মাটি দিয়ে রং করা মোটা কম্বল পরত। শুধুমাত্র অল্প কিছু খ্রিস্টান পরিবারের নারী ও শিশুদেরই পশ্চিমা ধাঁচের পোশাক পরতে দেখা যেত। গরু, ভেড়া, ছাগল আর ঘোড়া পালন প্রত্যেক পরিবারের সাধারণ পেশা ছিল। কোনো গ্রামের চারপাশে বিস্তৃত এলাকা জুড়ে ছিল ফসলের ক্ষেত। বড় ধরনের তেমন কোনো গাছ ছিল না। তবে গ্রাম ছাড়িয়ে দূরে পাহাড়ের ঢালে বিশাল বিশাল সাইজের অসংখ্য গাছ ছিল। আদিবাসী অথবা উপজাতীয়দের সার্বিক স্বাধীনতা ছিল না, কারণ তারা সবাই সরকার নিয়ন্ত্রিত এলাকায় বাস করত। সে সময় হাতে গোনা কিছু লোক ছাড়া সমগ্র দক্ষিণ আফ্রিকার মানুষকে ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হতো। জমি তখন কাউকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ভোগ করতে দেওয়া হতো না। চাষবাস বাবদ জমি অনুযায়ী প্রত্যেককে জমির ভাড়া অনুযায়ী বাৎসরিক ভিত্তিতে সরকারি তহবিলে অর্থ জমা দিতে হতো। ওই এলাকায় বাচ্চাদের লেখাপড়ার জন্য মাত্র 2টো প্রাইমারি স্কুল ছিল। বাজার সদাই করার জন্য ছিল একটি মাত্র মুদির দোকান। আমরা যারা সেখানে থাকতাম তাদের অধিকাংশ লোকের প্রধান খাদ্য ছিল যব, ভুট্টা, শিম আর লাউ জাতীয় সবজি। পূর্বপুরুষরা এসব খাবারে অভ্যস্ত ছিল বলেই যে আমরা এগুলোকে প্রধান খাবার হিসাবে গ্রহণ করেছিলাম, ব্যাপারটা আসলে সেরকম নয়। আসল ব্যাপার হলো এর চেয়ে দামি খাবার খাওয়ার মতো সামর্থ্যই আমাদের ছিল না। গ্রামের মধ্যে যারা সবচেয়ে বিত্তশালী ছিল তারা এসব খাবারের পাশাপাশি চা, কফি, চিনি খেত। কিন্তু কোনো গ্রামের বেশিরভাগ মানুষের কাছে এগুলো ছিল বড়ই দুর্লভ বস্তু। ক্রয় ক্ষমতার বাইরে হওয়ায় চা, কফিকে তারা বড়লোকের বিলাস বলে ভাবত। চাষাবাদ, রান্নাবান্না এবং গোসল করার জন্য নিকটবর্তী ছোট নদী অথবা ঝর্ণা থেকে বালতি করে পানি আনতে হতো। এই কঠোর পরিশ্রমের কাজ মহিলাদের করতে হতো। আসলে কোনো গ্রামটাই ছিল
শিশু আর মহিলাদের। পুরুষরা বছরের অধিকাংশ সময় হয় দূরবর্তী খামারে আর নয়তো খনিতে শ্রমিকের কাজ করতে যেত। জোহান্সবার্গের দক্ষিণ সীমানা প্রাচীর হিসাবে পরিচিত পাহাড়ে ছিল খনি, আর সেখানে পুরুষরা কাজ করতে যেত। বছরে এরা বার দুয়ে গ্রামে বউ ছেলেপুলের কাছে আসতে পারত। মূলত জমিতে লাঙল দেওয়ার মৌসুমে তারা গ্রামে ফিরত, আবার হাল চাষ দিয়ে তারা কর্মস্থলে ফিরে যেত। তখন জমিতে বীজ ফেলা, নিড়ানি দেওয়া এবং ফসল কেটে ঘরে তোলার সমস্ত দায়ভার পড়ত ওই মহিলা ও শিশুদের উপর। গোটা গ্রামে কেউ প্রায় পড়তে বা লিখতে জানত না। লেখাপড়ার ধারণাকে অনেকেই একটি বিদেশি কনসেপ্ট হিসাবে মনে করত। কোনো গ্রামে পাশাপাশি 3টে কুঁড়ের তত্ত্বাবধানে ছিলেন আমার মা। আমার যদ্দূর মনে পড়ে, ওই 3টি কুঁড়েই আমাদের আত্মীয়দের ছেলেপুলেতে ভরপুর ছিল। 3টি ঘরে এক গাদা বাচ্চা সারাদিন কিলবিল করত, আর আমি ওই গ্রামে আমার সমবয়সীদের সাহচর্য ছাড়া একা একটা দিনও কাটিয়েছি বলে আমার মনে পড়ে না। আফ্রিকান সংস্কৃতি অনুযায়ী সেখানে চাচাতো, খালাতো বা ফুফাতো ভাই বোন বলে কিছু নেই। চাচা, ফুফু অথবা খালার ছেলে মেয়েকে সেখানে শুধুমাত্র ভাই অথবা বোন হিসাবে বিবেচনা করা হয়। শ্বেতাঙ্গরা যেরকম রক্ত সম্পর্কিত আত্মীয়দের বিভাজন করে, আমাদের মধ্যে তা করা হয় না। আমাদের সমাজে সৎ ভাই অথবা সৎ বোন বলেও কিছু নেই। মায়ের বোন আমাদের কাছে খালা নয়, আমাদের কাছে মা। চাচার ছেলে আমাদের কাছে চাচাতো ভাই নয়, কেবলই ভাই। আবার ভাইয়ের ছেলে বা মেয়ে আমাদের কাছে ভাতিজা ভাতিজি নয়, তারা আমাদের ছেলে বা মেয়ে। আমার মায়ের তত্ত্বাবধানে যে 3টে কুঁড়ে ছিল, তার একটিতে রান্না বান্না করা হতো, একটিতে আমরা সবাই একসঙ্গে ঘুমাতাম, আরেকটি ব্যবহৃত হতো ভাড়ার ঘর হিসাবে। আমরা মাটিতেই বসতাম, আর ঘুমানোর সময় হাতে বানানো মাদুর বিছিয়ে নিতাম। এমকে কেজ ওয়েনিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বালিশ যে কি বস্তু সেটা আমার জানা ছিল না। 3টি পায়া লাগানো একটা বিরাট লোহার কড়াইয়ে আমার মা কখনো কুঁড়ের মধ্যে, কখনো বা বাইরে রান্না করতে। এতে রান্না করতে চুলার দরকার হতো না। আগুন জ্বালিয়ে পায়াযুক্ত ওই কড়াই তার উপরে চেয়ারের মতো বসিয়ে দিলেই হতো। আমরা যা খেতাম তার সবকিছুই ছিল আমাদের নিজেদের হাতে উৎপাদিত ফসল থেকে বানানো। আমার মা নিজে জব ভুট্টা লাগানো থেকে শুরু করে তা কেটে ঘরে তোলার কাজ পর্যন্ত করতেন। ভুট্টা পেকে শক্ত হবার পর তা কেটে জমি থেকে ঘরে তোলা হতো। আঙিনা অথবা ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে সেখানে ভুট্টা সংরক্ষণ করা হতো। জব এবং ভুট্টা থেকে বিভিন্ন প্রক্রিয়ায় আটা ময়দা বানানো হতো। সাধারণত পাথর কেটে বানানো পাটা পুঁতে দিয়ে সেগুলো পিষে আটা ময়দা বানানো হতো। তা দিয়ে মহিলারা অম্ফ তুলো অথবা অমঙ্কুশও তৈরি করত। মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে আমরা আটা ময়দার সংকটে পড়তাম, কিন্তু আমাদের গরু ছাগল এত বেশি দুধ দিত যে আমরা নিজেরা তা খেয়ে শেষ করতে পারতাম না। খুব ছোটবেলা থেকে কৈশোর পর্যন্ত অবসরের বেশিরভাগ সময়ই আমি মাঠে অন্যান্য সমবয়সীদের সঙ্গে খেলাধুলা অথবা মারামারি করে কাটাতাম। খেলার সময় মাঠে না এসে যেসব ছেলেরা তাদের মায়ের সঙ্গে ঘরে বসে কাপড় সেলাই করত, তাদের আমরা কোনো ব্যাঙ বলে ডাকতাম। অবশ্য রাতের বেলায় ঠিকই
সেই কোনো ব্যাঙদের সঙ্গে ভাগাভাগি করে খাবার খেতাম, আবার কম্বল ভাগাভাগি করে ঘুমাতাম। আমার বয়স 5 বছর হবার আগে আমি পুরোদস্তুর রাখাল হয়ে গিয়েছিলাম। একাই ভেড়া আর ছাগলের বাচ্চা নিয়ে মাঠে যেতাম, তাদের সামাল আর পাহারা দিতাম। বড় হয়ে বুঝেছি, ঝোসা সম্প্রদায়ের কাছে গবাদি পশু শুধু খাদ্য পানীয়র উৎসই ছিল না, এটা ছিল ঈশ্বরের এক মহান আশীর্বাদ। মাঠের ডানপিটে জীবন থেকেই আমি শৈশবে শিখেছিলাম তীর ধনুকের একটি মাত্র শরাঘাতে কি করে উড়ন্ত পাখিকে ধরাশায়ী করতে হয়, কি করে জঙ্গলের মৌচাক থেকে মধু আর মাটি খুঁড়ে খাবার উপযোগী মূল কন্দ সংগ্রহ করতে হয়, গাভীর ওলানে মুখ দিয়ে কি করে উষ্ণ দুগ্ধ ধারার স্বাদ উপভোগ করতে হয়, আবার কি করে হিম ঠান্ডা নদীতে উলঙ্গ হয়ে উদ্দাম ঝাপাঝাপি করতে হয়, বড়শি দিয়ে কি করে মাছ ধরতে হয়, এ সব কিছুর শিক্ষাদাতা ছিল আমার খেলার মাঠ আর আমার সতীর্থরা। এই সময়ে আমি প্রত্যেক আফ্রিকান শিশুর অবশ্য শিক্ষণীয় বিদ্যা লাঠি খেলা রপ্ত করেছিলাম। তীর ছোড়ার বহুমাত্রিক কৌশল শিখে ফেলেছিলাম। একদিকে তাক করা তীরকে হাতের কৌশলে অন্য দিকের লক্ষ্যে বিদ্ধ করার মতো সূক্ষ্ম শিল্প এই সময়ে আমি অর্জন করেছিলাম। এই বয়সেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম, তবে সেটা কোনো মানবীর প্রতি নয়, প্রকৃতির প্রতি। হ্যাঁ, শান্ত স্নিগ্ধ দিগন্ত রেখাকে ভালোবেসেছিলাম এই বয়সটাতে। ছেলেবেলায় আমাদের খেলার জগৎটাই ছিল বিদ্যালয়। খেলনা বলতে যা কিছু ছিল তার সবই ছিল নিজেদের হাতে বানানো। কাদা ছেনে ছেনে নিজেরা মাটির পশু পাখি তৈরি করতাম, ডাল কেটে কুকুর টানা স্লেজ গাড়ির মতো গাড়ি বানাতাম, তারপর সেটাকে ষাঁড়ের সঙ্গে জুড়ে দিয়ে তাতে চড়ে বসতাম, আর ষাঁড় যখন ছুটত তখন আমরা সেই গাড়িতে বসে মহা আনন্দে হই হুল্লোড় করতাম। প্রকৃতি ছিল আমাদের খেলার রাজ্য। কোনো গ্রামের দুপাশেই মেঘের মতো পাহাড় আকাশে উঠে গিয়েছে। আমরা বন্ধুরা মিলে পাথুরে পাহাড়ের তেলে পিঠ খুঁজে বের করতাম, আর তারপর তার উপরে উঠে ওই ঢালু পাহাড়ের গায়ে বসে পড়তাম। পিছলে ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসতে খুব মজা লাগতো। অবশ্য এতে অনেক সময় দুর্ঘটনাও ঘটত। অনেকবার ছোটখাটো আঘাত প্রাপ্তির পর আমি হরিণের দ্রুততায় পাহাড়ে ওঠা শিখেছিলাম। একদিন একটা গাধার কাছ থেকেও আমি বড় ধরনের শিক্ষা গ্রহণ করেছিলাম। এক সন্ধ্যায় একটা গাধার পিঠে পালাক্রমে আমরা উঠছিলাম। যখন আমার পালা এলো, আমি লাফ দিয়ে ওটার পিঠে চড়ে বসলাম, কিন্তু আমি বসতেই সে লাফালাফি শুরু করলো। আমাকে কিছুতেই পিঠে রাখতে চাইল না। সে লাফ দিয়ে একটা কাঁটা ঝোপের মধ্যে দৌড় দিল, আর আমি তখন পড়ে গেলাম। একটা কাঁটাযুক্ত ডালে আমার কপাল চিরে গেল। আহত হওয়ার চেয়ে তখন সম্মান সংকটই আমার কাছে বড় হয়ে দেখা দিল। পূবের দেশগুলোর মানুষের মতো আফ্রিকানদের সম্মানবোধ সাংঘাতিক প্রখর। চীনারা সম্মানকে অনেক সময় মুখ বলে থাকে। এখন বন্ধুদের সামনে গাধাটা আমাকে পিঠ থেকে ফেলে দেওয়ায় আমার যেন আর মুখ থাকছিল না। হৃত সম্মান পুনরুদ্ধারের জন্য আবার সেই বেপরোয়া গাধাটাকে বাগে আনার জন্য আবার তার পিঠে চড়ে বসলাম। দেখলাম দীর্ঘ সময় পর সে আমার বাধ্য হলো। ঠিক একইভাবে আমি ছোটবেলা থেকেই পরাজয় বিষয়টাকেই কোনোদিন মেনে নিতে পারিনি। আমার এই জীবনের দীর্ঘ ইতিহাসে আমি বহুভাবে অপমান না করেও আমার বিরোধীদের পরাজিত করেছি। আমরা যখন খেলতাম
তখন সাধারণত ছেলেরাই তাতে অংশ নিত। তবে মাঝে মাঝে আমাদের বোনেদেরও আমরা খেলাতে নিতাম। ছেলে মেয়ে একসাথে হয়ে সবচেয়ে বেশি যে দুটি খেলা খেলতাম সে দুটি হল এন্দাইজ অর্থাৎ লুকোচুরি এবং আইস কেওয়া দৌড়ঝাঁপ। কিন্তু মেয়েদের সাথে আমাদের খেলাধুলার মধ্যে আমার সবচেয়ে পছন্দের খেলা ছিল খেদা অর্থাৎ পছন্দের মানুষ খুঁজে বের করার খেলা। অন্য খেলার মতো এটাতে কোনো কঠিন নিয়ম কানুন ছিল না। আমাদের সমবয়সী সমান সংখ্যক মেয়েকে প্রথমে দাঁড় করানো হতো, তারপর তাদের প্রত্যেককে তার পছন্দের ছেলেকে বেছে নিতে বলা হতো। খেলার নিয়ম ছিল কোনো মেয়ে তার পছন্দের ছেলেকে বেছে নেওয়ার পর ওই দিন ছেলেটি তার দায় দায়িত্ব নেবে। তার মূল দায়িত্ব হবে মেয়েটিকে ঠিক মতো বাড়িতে পৌঁছে দিয়ে আসা। আবার একটি ছেলেকে একাধিক মেয়ে পছন্দ করতে পারত। মজার ব্যাপার হলো এ খেলায় অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের কাছে ছেলেরা বুদ্ধির মার প্যাঁচে হেরে যেত। অনেক সময় মেয়েগুলো নিজেদের মধ্যে শলা পরামর্শ করে ছেলেদের মধ্যে সবচেয়ে যে গো বেচারা তাকে সবাই একসঙ্গে তাদের পছন্দের কথা বলতো। আর খেলার নিয়ম অনুযায়ী প্রত্যেককে তখন ওই ছেলেটির বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হতো। তখন মেয়েরা তাকে সারা পথ জ্বালিয়ে মারত। ছেলেদের মধ্যে যে খেলাটি সবচেয়ে জনপ্রিয় ও বিরচিত বলে গণ্য হতো তার নাম থিন্তি। এই খেলাটির সঙ্গে যুদ্ধ কৌশলের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। এ খেলায় কয়েকশো মিটার পর পর উঁচু উঁচু খুঁটি অথবা লাঠি পোঁতা হতো, আর খেলায় অংশ নিত দুটি দল। প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা ধরনের খুঁটি নির্ধারিত ছিল। খেলোয়াড়দের কাজ ছিল দৌড়ে গিয়ে প্রতিপক্ষের খুঁটিগুলো উপড়ে মাটিতে ফেলে দেওয়া এবং নিজেদের খুঁটি প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করা। একটু বড় হওয়ার পরই আমরা প্রতিবেশী গ্রামের ছেলেদের নিয়ে বড় আকারের থিন্টি ম্যাচের আয়োজন করতাম। যারা এ খেলায় ভালো করত তাদের বিশেষ বিরচিত সম্মান দেওয়া হতো, আর লোকজন তাকে পালোয়ান হিসাবে বেশ খাতির যত্ন করত। সারাদিন খেলাধুলা দৌড়ঝাঁপের পর রাতে যখন মায়ের ক্রালে ফিরতাম অর্থাৎ কুঁড়েতে ফিরতাম, তখন দেখতাম তিনি আমাদের রাতের খাবারের আয়োজন করছেন। আমাদের বাবাকে একবার মাত্র ঝোসা বীরদের নায়কোচিত গল্প বলতে শুনেছিলাম, কিন্তু কোনো গ্রামে আসার পর মা রাতের খাওয়া শেষ হলে প্রতিদিন আমাদের ঘুম পাড়ানি গল্প বলতেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আফ্রিকান উপকথা শুনতাম মায়ের মুখ থেকে। আর এসব গল্প আমার কল্পনা শক্তির বিস্তার ঘটিয়েছে। পাশাপাশি বহু নৈতিক শিক্ষাও পেয়েছি মায়ের এই সব রূপকথা থেকে। আমার মনে পড়ছে মা প্রায়ই এক কানা বুড়ি আর অচেনা আগন্তুকের একটা গল্প বলতেন। গল্পটার কাহিনীতে দেখা যায় প্রায় দৃষ্টিহীন থুত্তুড়ে এক বুড়ির চোখে ময়লা জমার কারণে সাংঘাতিক কষ্ট পাচ্ছিল। বুড়ি পথচারীদের তার চোখ পরিষ্কার করে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু কেউ তার কথা ভ্রূক্ষেপে আনে না। অবশেষে এক আগন্তুকের মায়া হলো। আসলে বুড়ির জামা কাপড় ও শরীর ছিল নোংরা ও উৎকট গন্ধে ভরা। আগন্তুক তা সত্ত্বেও তার চোখ পরিষ্কার করে দেয়, আর তারপরই অলৌকিকভাবে সেই কানা বুড়ি এক অনিন্দ্য সুন্দরী যুবতীতে পরিণত হয়। শেষে সেই যুবতী বিয়ে করে সেই আগন্তুককে। তাকে বিয়ে করার পর দরিদ্র আগন্তুক এক ধনাঢ্য বণিকে পরিণত হয়। আসলে এটা একটা সাধারণ রূপকথা,
কিন্তু এর মধ্য দিয়ে ছোটবেলাতেই যে শিক্ষা পেয়েছি সেটা হলো মহত্ব ও সততার পুরস্কার কিভাবে প্রকৃতি আমাদের দেবেন তা কারোরই জানা নেই। অন্য যোশা শিশুদের মতো আমিও শৈশবে দেখে দেখে সব শিখেছি। আমাদের মধ্যে অলিখিত নিয়ম ছিল দেখে শেখা, কোনো প্রশ্ন নয়, যা ঘটছে যা করা হচ্ছে তা অনুসরণ করে করতে হবে, এটাই ছিল যোশা শিশুদের শিক্ষা পদ্ধতি। আমি প্রথম যখন শ্বেতাঙ্গদের বাড়ি যাই তখন যে ব্যাপারটি আমাকে হতবাক করেছিল সেটি হলো সেখানকার শিশুদের সীমাহীন জিজ্ঞাসা। দেখলাম তারা অবিরাম তাদের মা বাবাকে এটা কি ওটা কি বলেই যাচ্ছে, আর তাদের বাবা মাও সীমাহীন ধৈর্য নিয়ে ছেলে মেয়েদের প্রশ্নের জবাব দিয়ে চলেছেন। আমাদের বাড়িতে প্রশ্ন করাকে বোকামি বা নির্বুদ্ধিতার পরিচায়ক হিসাবে ধরা হতো। ছোটদের কাজ ছিল বড়দের কাজকর্মের দিকে খেয়াল রাখা আর সেই মতো করার চেষ্টা করা। তবে বড়রা বিশেষ প্রয়োজন হলে পরস্পর জিজ্ঞাসা করে, অনেক সময় সমস্যার সমাধানও করে। আমার সময়ে এমনকি এখনো ঝোসা সম্প্রদায়ের জীবন প্রণালী নিয়ন্ত্রিত হতো স্থানীয় সংস্কৃতি অনুশাসন ও ট্যাবুর মাধ্যমে। সামাজিক ও সাংস্কৃতিক বিধি নিষেধ আমাদের কাছে ছিল আইন। এ সমস্ত বিধি বিধানের ব্যাপারে আমরা কখনোই প্রশ্ন তুলতাম না। পুরুষরা তাদের পিতা যা করেছে, যেভাবে জীবনযাপন করেছে তাকে অনুসরণ করেছে। মহিলারা তাদের মায়েদের যেভাবে যেসব কাজ করতে দেখেছে তারাও তাই করেছে। ছেলেবেলায় আমাকে কেউ না বললেও আমি নিজেই নারী পুরুষের অনুশাসনগুলো বুঝতে পেরেছিলাম। খুব অল্প বয়সেই আমি আবিষ্কার করলাম 2-1 দিনের মধ্যে বাচ্চা প্রসব করেছে এমন মহিলাদের ঘরে পুরুষদের ঢুকতে দেওয়া হয় না। বিয়ের পর উৎসব না করে কোনো নতুন বউকে নতুন ঘরে তোলা হয় না। আবার তখনই জেনেছি ঝোসা সমাজে বাপদাদা বা পূর্বপুরুষদের অবজ্ঞা করা মহা অন্যায়। ঝোসারা বিশ্বাস করে পূর্বপুরুষদের অবজ্ঞাকারীর মতো কপাল পোড়া আর নেই, তার জীবনে কোনোদিন ভালোই হয় না। কেউ যদি বাপ দাদার প্রতি কোনো রকম অসম্মান প্রদর্শন করে তাহলে তার পাপ স্খলনের জন্য উপজাতির বর্ষিয়ার নেতা অথবা ট্র্যাডিশনাল ওঝার শরণাপন্ন হতে হয়। যাকে অসম্মান করা হয়েছে তিনি বেঁচে থাকলে ক্ষমা প্রার্থনাকারী হয়ে তিনি তাদের কাছে মাপ চান, আর বেঁচে না থাকলে তাদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়। এ সমস্ত বিশ্বাসকে আমার চিরকালই স্বাভাবিক ও সঠিক বলে মনে হয়েছে। কোনোতে আসার পর প্রথম কয়েকজন শ্বেতাঙ্গদের সঙ্গে আমার পরিচয় হয়। স্থানীয় ম্যাজিস্ট্রেট ও নিকটবর্তী মুদি দোকানদার দুজনেই ছিলেন শ্বেতাঙ্গ। মাঝে মাঝে সাদা চামড়ার পর্যটক ও পুলিশকে আমাদের এলাকায় আসতে দেখতাম, আর দূর থেকে ওই রকম ধবধবে ফর্সা মানুষ দেখে আমার কেমন যেন ভয় ভয় করত। মনে হতো এরা বোধহয় দেবতা শ্রেণীর মানুষ, এদের প্রতি আমাদের ভয় ও শ্রদ্ধা দুটোই থাকা উচিত। তবে এ ধারণা আমার সত্তায় স্থায়ী প্রভাব ফেলতে পারেনি। যখন শ্বেতাঙ্গদের দেখতাম কেবল তখনই তাদের অন্যরকম শক্তি সম্পন্ন মানুষ হিসাবে মনে হতো। আবার দৃষ্টির আড়ালে গেলে তারাও মন থেকে হারিয়ে যেত। শ্বেতাঙ্গদের সঙ্গে আমাদের কোনোদিন কোনো বিবাদও ছিল না, তাদের আমরা প্রতিদ্বন্দ্বীও ভাবতাম না। আমাদের ছোট্ট কোনো গ্রামটাতে মাত্র 2টো গোত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। এদের একটি হলো আমরা যে গোত্রের অন্তর্ভুক্ত ছিলাম অর্থাৎ ঝোসা, আর আরেকটি হলো এমাফেঙ্গু। আমাদের গ্রামে খুব কম সংখ্যক এমাফেঙ্গু বাস করত।
1820 থেকে 1840 সাল পর্যন্ত সাকা ও জুলু সম্প্রদায়ের মধ্যে তুমুল লড়াই বাধে। এই সময়কালকে আফ্রিকানরা এসপেকেন বলে। জুলুরা এ সময় তাদের সমস্ত গোত্রকে একীভূত করে সাকাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আর ওই সময় সাকাদের পক্ষ নিয়েছিল এমাফেঙ্গুরা। সে কারণে জুলুরা তাদের উপর চড়াও হয়। জুলুদের ভয়ে এমাফেঙ্গুরা কেপটাউনের পূর্বাঞ্চলে সরে আসে। এমাফেঙ্গুরা মূলত ঝোসাভাষী ছিল না, তারা এখানে ছিল শরণার্থী হিসাবে। সে কারণে জোর করে তাদের দিয়ে এমন সব কাজ করানো হতো যা অন্য কোনো আফ্রিকান কখনো করত না। এরা সাধারণত শ্বেতাঙ্গদের খামারে কাজ করত, তাদের ব্যবসা বাণিজ্য, এমনকি রান্নাঘরেও পরিচারকের কাজ করত। স্থানীয় প্রতিষ্ঠিত ঝোসারা এই কারণে তাদের পাত্তা দিত না। কিন্তু ঝোসারা তাদের যতই অবজ্ঞা করুক, এমাফেঙ্গুরা সব সময় প্রচন্ড পরিশ্রম করত। ইউরোপীয়দের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকায় এরাই পরবর্তীতে আফ্রিকান আদিবাসীদের মধ্যে সবচেয়ে শিক্ষিত ও পশ্চিমা স্টাইলের চালচলনে অভ্যস্ত হয়ে ওঠে। আমি যখন বালক বয়সী, তখন এমাফেঙ্গুরা শিক্ষা দীক্ষায় বেশ এগিয়ে গেছে। পুলিশ, শিক্ষক, কেরানি ও দোভাষী সহ নানা ধরনের সরকারি কর্মচারীদের অধিকাংশই ছিলেন এমাফেঙ্গু। ভালো ঘরবাড়ি তৈরি আর বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করার আশায় আফ্রিকানদের মধ্যে এরাই প্রথম খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। এর ফলে তারা দ্রুত সম্পদশালী হয়ে ওঠে এবং ঝোসাদের চেয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। খ্রিস্টান মিশনারিরা এই বলে প্রচার চালাতো যে সভ্য হতে হলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে, আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হলে সভ্য হতে হবে। এমাফেঙ্গুরাই প্রথমবারের মতো সাদাদের এই স্লোগান মেনে নেয়, এবং এই সময় এমাফেঙ্গুদের ওপর ঝোসারা চটেছিল, একথা সত্যি। কিন্তু তাই বলে দুই সম্প্রদায়ের মধ্যে ভয়ানক কোনো সংঘর্ষের ঘটনা কখনোই ঘটেনি। এই ধর্মান্তরিত হওয়ায় এমাফেঙ্গুদের আমার বাবা মোটেও অবজ্ঞার চোখে দেখতেন না। জর্জ এমবেকেলা এবং বেন এমবেকেলা নামের এমাফেঙ্গু সম্প্রদায়ের দুই সহোদর বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। কোনো গ্রামে এই দুই ভাইয়ের কথাবার্তা, চালচলন অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। এরা দুজনেই ছিলেন শিক্ষিত এবং খ্রিস্ট মতাবলম্বী। দুই ভাইয়ের মধ্যে জন ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক, আর তার ভাই বেন ছিলেন পুলিশের সার্জেন্ট। এরা দুজনেই খ্রিস্ট ধর্ম সম্পর্কে বাবাকে বুঝিয়েছিলেন এবং এই ধর্ম গ্রহণের আমন্ত্রণও জানিয়েছিলেন। কিন্তু বাবা তার বাপদাদার ধর্ম ছেড়ে খ্রিস্টান হতে চাননি। তিনি পূর্বপুরুষের দেবতা ঝোসা ও কোমাতার উপাসনা করতেন। ঝোসা সম্প্রদায়ের অঘোষিত পুরোহিত ছিলেন স্বয়ং আমার বাবা। বিভিন্ন ধর্মীয় উৎসবে পাঠা বলি দেওয়া, নবজাতকের বরণ অনুষ্ঠান, বিয়ে, শেষ কৃত্যানুষ্ঠান, এমনকি নতুন ফসল ঘরে ওঠানোর আনুষ্ঠানিকতা, এ সব কিছুতেই বাবাকে পৌরোহিত্য করতে হতো। ঝোসাদের ঐতিহ্যিক ও লোকধর্মের বৈশিষ্ট্য হল এরা তাবৎ প্রকৃতির পূজারী। এদের ধর্মীয় আচার ও নীতিমালা বলতে যা বোঝায়, তার সঙ্গে খ্রিস্টিয়ানিটির কোনো মিল নেই। আধ্যাত্মবাদ ও পার্থিব লোকাচারের মধ্যে তাদের ধর্মীয় রীতি খুব একটা পার্থক্য নির্দেশ করে না। এদের না আছে কোনো ধর্মগ্রন্থ, না আছে কোনো ধর্মীয় জীবন বিধান। এ ধর্ম প্রাকৃতিক ও অতি প্রাকৃতিক বিষয়েও কোনো পার্থক্য নির্দেশ করে না। এই কারণে কোনো তন্ত্র মন্ত্র অথবা প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন না করেও বাবা সহজেই ধর্মীয় নেতা হয়ে উঠেছিলেন।
এমবেকেলা ভ্রাতৃদ্বয় বাবার ধর্মীয় বিশ্বাস টলাতে না পারলেও তারা মাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন এবং এক সময় মা সেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তার ফ্যানি নামটা ধর্মান্তরিত হওয়ার সময় গির্জার পাদ্রীরা দিয়েছিলেন। মায়ের ধর্মান্তরের প্রেরণা হিসাবে কাজ করেছে এমবেকেলা ভ্রাতৃদ্বয়ের ধর্ম প্রচারণা। এদের মাধ্যমেই আমি ছেলেবেলাতেই মেথডিস্ট চার্চে ধর্মান্তরিত হই। আমাকে এর পরই স্কুলে পাঠানো হয়। এমবেকেলা ভাইরা প্রায়ই আমাকে মাঠে খেলতে অথবা ছাগল চড়াতে দেখতেন। একদিন জর্জ এমবেকেলা আমাদের বাড়িতে এসে আমার মাকে বললেন, আপনার ছেলেটা খুবই বুদ্ধিদীপ্ত, ওকে স্কুলে পাঠানো উচিত। তার কথা শুনে মা কোনো জবাব দিলেন না, কারণ আমাদের পরিবারের কেউ কোনোদিন লেখাপড়া করেনি। এখন মা বিষয়টি নিয়ে দ্বিধায় পড়লেন। একবার আমাকে স্কুলে পাঠানো অর্থহীন বলে মনে হলো, আর একবার জর্জের পরামর্শ যুক্তিযুক্ত মনে হলো। তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য বাবার সঙ্গে পরামর্শ করলেন। তবে বাবা অশিক্ষিত হলেও জ্ঞানী ছিলেন, তাই খানিক ভেবে তিনি আমাকে স্কুলে পাঠানোর ব্যাপারে মত দিলেন। কুনুর পাহাড়ের নিচে এক রুম বিশিষ্ট স্কুল। পশ্চিমা স্টাইলে স্কুলের ছাদ, ঠিকমতো দেওয়াল অথবা বেড়া নেই, এক পাশ খোলা, সেটাই দরজা, সেটাই জানালা। তখন আমার বয়স মাত্র 7 বছর। আমার পরিষ্কার মনে আছে, স্কুলে যাবার দিন বাবা আমাকে কাছে ডেকে বলেছিলেন, শোনো, স্কুলে যেতে হলে একটু ভদ্রস্থ পোশাক পরে যাওয়া উচিত, বুঝলে? তখন আমি কুনুর অন্য সব ছেলেদের মতো উপজাতীয় পোশাক পরতাম। পোশাক বলতে যা ছিল তা হলো এক প্রস্থ কম্বল। সেটাকে কাঁধের নিচ দিয়ে আড়াআড়ি ভাবে প্যাঁচ মেরে কোমরের কাছে এনে গেঁট দিয়ে রাখতাম। স্কুলে ভদ্রস্থ পোশাক পরে যাওয়া উচিত ভেবে বাবা তার একজোড়া পুরনো পাজামা এনে সেটা দুটোর হাঁটুর নিচ থেকে কেটে ফেললেন। এই কাটা পাজামা যখন আমাকে পরিয়ে দেওয়া হলো, তখন দেখা গেল লম্বায় কিছুটা হেরফের হলেও তা পরার উপযোগী, কিন্তু কোমর এত বড় যে তা আর মাজায় রাখা যাচ্ছিল না। বাবা তখন একটা শক্ত দড়ি এনে পাজামার কোমরে শক্ত করে বেঁধে দিলেন। তখন হয়তো আমাকে সার্কাসের ভাঁড়দের মতো দেখাচ্ছিল, কিন্তু ওই দিন বাবার নিজের হাতে কেটে দেওয়া পাজামা পরে যে গর্ববোধ করেছিলাম, সেরকম আনন্দময় অনুভূতি বাকি জীবনে খুব কমই উপভোগ করেছি। স্কুলের প্রথম দিনে আমাদের শিক্ষিকা মিস এনডাইনজেন আমাদের সবাইকে একটি করে ইংরাজি নাম দিলেন এবং এখন থেকে স্কুলে এই নামই ব্যবহার করতে হবে। সে সময়ে ব্রিটিশদের কাছে শিক্ষা নিতে গেলে তারা প্রথমেই এই কাজটি করত। আমি যে শিক্ষা অর্জন করেছি সেটি ব্রিটিশ শিক্ষা, আর এর মাধ্যমে স্বাভাবিকভাবেই ব্রিটিশ আইডিয়া, ব্রিটিশ সংস্কৃতি এবং ব্রিটিশ প্রতিষ্ঠান সম্পর্কে আমার সর্বোচ্চ ধারণা পোষণ করার জন্য মোটিভেট করা হয়েছে। আমাদের চেয়ে ব্রিটিশরা যে অনেক উচ্চস্থানীয় মানুষ, ব্রিটিশ শিক্ষার মাধ্যমে তা আমাদের জানানো হয়েছে। তাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও কোনো একটি আফ্রিকান সংস্কৃতিকে ভালো অথবা সভ্য বলে নির্দেশ করা হয়নি। আমার সময়ে, এমনকি আজকের দিনেও আফ্রিকানদের দুটো করে নাম থাকে। একটি নাম পশ্চিমা ধাঁচের আর আরেকটি নাম থাকে আফ্রিকান। শ্বেতাঙ্গরা প্রথম দিকে আফ্রিকান নামগুলো উচ্চারণ করতে পারত না অথবা উচ্চারণ করতে চাইত না। তারা আমাদের নামকে অসভ্য নাম বলে মন্তব্য করত।
আর এই কারণে স্কুলের শিক্ষিকা আমাকে বললেন, আজ থেকে তোমার নাম নেলসন। কেমন? এত নাম থাকতে তিনি কেন যে আমার নাম নেলসন রাখলেন, সে প্রশ্নের জবাব আমার কাছে নেই। হয়তো তিনি ব্রিটেনের মহান নৌ ক্যাপ্টেন লর্ড নেলসনের কথা মনে করে আমার এই নামটি দিয়েছিলেন। কিন্তু এটা শুধু আন্দাজের কথা। এটা সত্য হতেও পারে, আবার নাও হতেও পারে। এরপর অবশ্যই জানতে হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর কেমন লাগলো অতি অবশ্যই মতামত জানান। আপনি ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।